जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। তো দেখো আজকে আমাদের নেতাজি সুভাষ ব্যাচের আমাদের যে এসএসসি জিডি নেতাজি সুভাষচন্দ্র ব্যাচ স্পেশাল ব্যাচ চলছে সেটার হিস্ট্রি থেকে আজকে আমরা কি বৈদিক যুগ বা বৈদিক পিরিয়ড যে রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটি হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। এই বৈদিক পিরিয়ড থেকে তোমরা অত্যন্তপক্ষে দুটো ক্লাস পাবে এবং দুটো ক্লাসেই কনসেপচুয়াল ক্লাস হবে, প্লাস শেষে আমাদের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এই বৈদিক পিরিয়ড থেকে আমাদের যে নেক্সট বৈদিক পিরিয়ড ক্লাসটা হবে সেখানে তোমরা কনসেপচুয়াল প্লাস এমসিকিউ কিন্তু পাবে। তো দেখো আমরা যদি এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে চলি তাহলে এই যে অধ্যায়টা বৈদিক সভ্যতা বা বৈদিক পিরিয়ড খুবই ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এই নেতাজি সুভাষ স্পেশাল ব্যাচটা কন্টিনিউ দেখব এবং আমরা যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে দিয়েছি এবং যেগুলো তোমাদের কনসেপচুয়াল ক্লাস করাচ্ছি প্লাস এমসিকিউ করাচ্ছি তোমরা সেগুলো অবশ্যই দেখবে। তো দেখো বৈদিক সভ্যতা, অ্যাকচুয়ালি বৈদিক সভ্যতা যদি আমরা দেখি, এর আগে ক্লাসে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিস্তারিতভাবে পড়েছিলাম, দেখেছিলাম যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আমাদের 1750 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু শেষ হয়ে গেছিল বা বিলুপ্তি ঘটেছিল। দেখো এই সভ্যতাটা যদি আমরা দেখি বৈদিক সভ্যতাটা, এটা দেখো 1500 থেকে অ্যাকচুয়ালি 600 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে। কি বললাম, 1500 থেকে 600 বিসির মধ্যে কিন্তু এটা অবস্থান করছে। তো দেখো এর আগে যেটা আমরা হরপ্পা সভ্যতা দেখলাম সেটা হচ্ছে 1750 খ্রিস্টপূর্ব, তাই তো? কিন্তু এখানকার যে সময়কালটা হচ্ছে 1500, মানে কত বছরের ডিফারেন্স? প্রায় আমরা যদি দেখি 150 বছরের ডিফারেন্স। তো 150 বছরের ডিফারেন্সের মধ্যে রয়েছে কি বৈদিক সভ্যতা, ঠিক আছে? হরপ্পা সভ্যতা শেষ হওয়ার পর হরপ্পা সভ্যতা একটা কী ছিল আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা। তো নগরকেন্দ্রিক সভ্যতা ধ্বংস হওয়ার পর 150 বছর পরে ওই সেম জায়গায় সেম স্থানে যদি আমরা দেখি এই বৈদিক সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। কিন্তু এটা দেখবো আমরা গ্রামীণ সভ্যতা। এর আগে সভ্যতাটা যেটা পড়েছিলাম হরপ্পা সভ্যতা বা বৈদিক সভ্যতাটা, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতাটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে শহরকেন্দ্রিক বা নগরকেন্দ্রিক সভ্যতা। কিন্তু এটা আমাদের দেখবো পুরোপুরি হবে গ্রামভিত্তিক সভ্যতা, ঠিক আছে? তো দেখো এই সভ্যতাটা কীভাবে ধ্বংস হয়েছিল, ঐতিহাসিক মহলে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। অনেকেই ঐতিহাসিক বলেছিলেন যে আর্য জাতির আক্রমণ ফলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন ঐতিহাসিক মহলে এটার মতপার্থক্য রয়েছে। অনেকেই বলেছিলেন না, এটা হতেই পারে না, এই সভ্যতার ধ্বংসের মূল কারণ হচ্ছে কি অতিরিক্ত হারে বন্যার কারণ, অতিরিক্ত হারে খরা, ঠিক আছে, ভূমিকম্প, এই কারণগুলো কিন্তু বেসিক্যালি দেওয়া হয়েছিল। তো দেখো আজকে আমরা বৈদিক সভ্যতা পড়বো, তার কিছু মানে 150 বছর পরে যে সভ্যতাটা গড়েছিল সেটাকে আমরা বৈদিক সভ্যতা বলবো। আর বৈদিক সভ্যতাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। বৈদিক সভ্যতাটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। দেখো ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স অবশ্যই রয়েছে, না হইলে এই দুটো ভাগে ভাগ হতো না বৈদিক সভ্যতা। তো আমরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের ডিফারেন্স কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এই কনসেপচুয়াল ক্লাসে। আর তোমরা এই ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকো, আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দেবে। তো দেখো প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সময়কাল যেটা 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সময়কালটা রয়েছে। কিন্তু পরবর্তী বৈদিক যুগ যেটা রয়েছে, পরবর্তী বৈদিক বা মহাকাব্যের যুগ যেটাকে আমরা বলছি, সেটা 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে কিন্তু রয়েছে। মানে 1000 থেকে 600 খ্রিস্টাব্দ, মানে 400 বছর, এটা 500 বছর, টোটাল 900 বছরের কাহিনী রয়েছে এই বৈদিক যুগে, ঠিক আছে, মানে বৈদিক সভ্যতার মধ্যে। তো দেখো প্রথমে আমরা জানবো আর্য। এই আর্য জাতিরাই বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল। দেখো কি বলছে, আর্যগণ হলো বৈদিক সভ্যতার স্রষ্টা, মানে আর্যরাই হলো বৈদিক সভ্যতার কি হেড অফ দ্য মেম্বার, তাই তো, স্রষ্টা, মানে এরাই প্রতিষ্ঠিত করেছিলেন এই বৈদিক সভ্যতাটা।
আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেন উত্তর ভারতের সপ্ত সিন্ধু অঞ্চলে। দেখো আমরা এর আগেও হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পড়েছিলাম সিন্ধু নদকে কেন্দ্র করে। এই সিন্ধু নদের তীরে বিভিন্ন ধরনের নদী রয়েছে। এখানে 7টা নদীর কথা বলা হচ্ছে। এই 7টা নদীর ধারেই বসবাস করতো আর্যরা, তাই সেই অঞ্চলকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। কী রয়েছে দেখো, বৈদিক যুগের মানুষেরা লোহার ব্যবহার জানতো। বৈদিক সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো, কিন্তু আমরা এর আগে যেটা পড়েছিলাম অধ্যায় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, এই সভ্যতার মানুষেরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। তারা কিসের ব্যবহার জানতো তাহলে? তারা তামার ব্যবহার জানতো, তামা, তাই তো। তাই সেই সভ্যতাটাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ, বা আমরা ইংলিশে বলি ওটাকে ক্যালকোলিথিক এজ। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম যে দেখো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাহিত্য পাবো। ঋগ্বেদ পাবো, 4টা বেদ পাবো, এবং 4টা বেদের আবার 4টা ভাগ পাবো। কিন্তু এর আগে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় কিন্তু লেখ বা লিপি দেখেছিলাম। বিভিন্ন ধরনের এখানে লেখার কৌশল ছিল, যেটাকে আমরা বলি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার দৃষ্টাফেডন। ঠিক আছে, যেটাকে আমরা বলি সিন্ধু লিপি। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু কি বললাম যে এই লিপি বা সিন্ধু লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু আমরা যদি দেখি বৈদিক সভ্যতায় যে লেখাগুলো থাকবে সবগুলোই থাকবে, বেশিরভাগটা কি সম্পূর্ণটাই থাকবে আমাদের সংস্কৃত ভাষায়। কি ভাষায়? সংস্কৃত। ঠিক আছে, বেদ লেখা হয় অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষায়। ঠিক আছে, এরপরে যেগুলো আমরা পাবো বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, একটা পালি ভাষায় লিখিত হবে। এরপরে আমরা জৈন ধর্ম পাবো, এরপরে আমরা জিন্দাবস্থা পাবো। তো বিভিন্ন ধরনের লেখ বা লিপি পাবো, কিন্তু বেসিক্যালি বৈদিক সভ্যতার যে লিপি সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়। বোঝা গেল? তো দেখো কি বলছে, আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়ায়, এটা কিন্তু বিতর্কিত অবস্থায় রয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে আর্যরা এসেছিল মধ্য এশিয়ার থেকে। ঠিক আছে, তো বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য এখানেও রয়েছে। আর্যরা কোথা থেকে আসলো, অনেকের মধ্যে আর্যরা এখানকারই স্থানীয় বাসিন্দা। তো এগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। তো দেখো আমরা আর্য সম্পর্কে জেনে নেই। প্রাচীনকালে গৃহপালিত পশু পালন করাই তাদের প্রধান জীবিকা ছিল। মানে আমরা যদি দেখি আর্যদের প্রধান জীবিকা হচ্ছে গৃহপালিত পশু। ঠিক আছে, এবং দ্বিতীয় জীবিকা ছিল কৃষি। তাহলে প্রথম জীবিকাটাই কী ছিল? পশুপালন করাই হচ্ছে তাদের প্রথম জীবিকা ছিল। এখনও যদি আমরা আফগানিস্তানে যাই, তো আফগানিস্তানের মানুষদের প্রধান জীবিকাই হচ্ছে পশুপালন করা, কিন্তু সেখানে কিন্তু কৃষিকাজ হয় না, কারণ আফগানিস্তানের বেশিরভাগ অংশটাই পাহাড় পর্বত দ্বারা রয়েছে। তো আফগানিস্তানে এখনও যদি আমরা দেখি কৃষিপ্রধান দেশ নয় আফগানিস্তান, অ্যাকচুয়ালি পশুপালন প্রধান দেশ। তাদের মেন জীবিকা যদি আমরা ধরি এই পশুপালন করেই কিন্তু তারা খায়। তো সেই সময় আমরা যদি দেখি বৈদিক যুগে ভারতীয়দের বা আর্যদের মেন যদি আমরা দেখি কৃষিকাজ, সেটা হচ্ছে কৃষিকাজ নয়, সেটা হচ্ছে পশুপালনই হচ্ছে তাদের প্রধান জীবিকা। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো, এরা ঘোড়াও পালন করতেন। এরা কি পালন করতেন? ঘোড়াও কিন্তু পালন করতেন। দেখো সরস্বতীকে পবিত্র নদী হিসেবে চিহ্নিত করা হয় ঋগ্বেদে। কি বললাম? সেই সময় সরস্বতী নদী ছিল। ঠিক আছে, এখনও যদিও তার চিহ্ন মাত্র নেই সরস্বতী নদীর। আগেকার দিনে সরস্বতী নদী ছিল বৈদিক যুগে। যদি আমরা দেখি এখন যদি আমরা দেখি সরস্বতী, গঙ্গা, যমুনা এক জায়গায় এসে মিলিত হয়েছে। আমাদের যদি দেখি কোথায়, সেটা হচ্ছে এলাহাবাদে, যেটার নাম প্রয়াগরাজ। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখন বর্তমানে গঙ্গাকে কিন্তু আমাদের পবিত্র নদী ধরা হয়, গঙ্গা, তাই না? গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি। গঙ্গা নদী দৈর্ঘ্য যদি আমরা দেখি 2525 কিলোমিটার। কত কিলোমিটার? 2525 কিন্তু গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য। আর গঙ্গাকে আমরা কি বলি? পবিত্র নদী বলি। আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। ওকে, চলো নেক্সট দেখো কি রয়েছে। আর্যরা রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছিল। আর্যরা সেই সময়ের দেশকে বা রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছিল। গ্রাম, 20 জন। গ্রাম 20 জন সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। দেখো, গ্রামের কর্তা ছিলেন গ্রামিণী, এখন আমরা প্রধান বলি। 20 বা জনের শাসকদের বলা হতো বিশ্বপতি, বা আমরা যদি বলি রাজন। ঠিক আছে, রাজন মানে হচ্ছে রাজা। এবার দেখো ঋগ্বৈদিক যুগে কি রয়েছে। ঋগ্বৈদিক যুগে রাজাকে পরামর্শ দান অথবা রাজ্য পরিচালনা করার বিষয়ে সাহায্যের জন্য সভা এবং সমিতি নামে 2টি প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া কিন্তু যায়। সেই সময় রাজাকে পরামর্শ দেওয়ার জন্য 2টো প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান কিন্তু ছিল। এক হচ্ছে সভা আর এক হচ্ছে
সমিতি। এখনও আমাদের রয়েছে সভা এবং সমিতি, মাঝে মধ্যে সভা বসা হয়, সমিতি থাকে, অনেক মানুষ মেম্বার থাকে। তো সেই সময় কিন্তু আমরা যদি দেখি সভা এবং সমিতি নামে কিন্তু দুটো গণপ্রতিষ্ঠান ছিল এবং এরা রাজাকে পরামর্শ দিত যে রাজা কিভাবে তাদের রাজত্ব করবে, ঠিক আছে, এইসব এর পরামর্শ কারা দিত? সভা এবং সমিতি। দেখো সমিতি ছিল সেই সময় বৃহত্তম জনসংগঠন, ঠিক আছে। এখন আমরা যদি দেখি আমাদের রাজ্য আছে, তো রাজ্যের একজন শাসক থাকবেন যাকে আমরা চিফ মিনিস্টার বলি বা মুখ্যমন্ত্রী বলি, ঠিক আছে, এবং তাদেরও কি থাকে? বিশাল বড় দল থাকে এবং দলের উপদেষ্টাও থাকে। দলকে কীভাবে পরিচালিত করতে হবে বা রাজ্যকে কীভাবে পরিচালিত করতে হবে সেই জন্য বিভিন্ন ধরনের মানুষকে নিয়োগ করা হয়। তো সেম কন্ডিশনে ছিল সেই সময়কার দিনেও। দেখো কৃষির প্রচলন থাকলেও পশুপালন ছিল প্রধান, যেটা কিছুক্ষণ আগে বললাম প্রধান জীবিকা, আর গরু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই নিয়ে যুদ্ধ পর্যন্ত কিন্তু হতো। তো সেই সময় যদি আমরা দেখি, দেখো এখন আমরা বলি ধনী ব্যক্তি কাজে যাদের অতিরিক্ত হারে টাকা পয়সা, যাদের বিশাল বড় কী রয়েছে, শিল্প কারখানা রয়েছে, তারা হতে পারে, ঠিক আছে। কিন্তু সেই সময় আমরা যদি দেখি ধনী ব্যক্তি তাদেরকেই বলা হতো যাদের গরু সংখ্যা ছিল সব থেকে বেশি, ঠিক আছে, যাদের বেশি গরু তারা বেশি ধনসম্পত্তিবান মানুষ। এই সময় পরিমাপের একক ছিল গোধূলি এবং দূরত্বের একক ছিল কি? গ্রাবতী। এই দুটো এককের মাধ্যমে সেই সময় পরিমাপ কিন্তু করা হতো। এরপরে দেখো দ্রব্য বিনিময়ের মাধ্যম ছিল গরু, মানে গরুর মাধ্যমে তোমরা অনেক কিছু করতে পারবো। ধরো আমার কাছে অনেক গরু রয়েছে, ঠিক আছে, আমি একজন ধনী ব্যক্তি, তো আমারও তো কিছু দরকার, ঠিক আছে, ধরো কিছু আমার চাল ডাল কিছু দরকার, কিংবা আমাদের বিভিন্ন ধরনের বাসনপত্র দরকার। তো আমি কি করলাম? আমি আমার একটা গরু ওদেরকে দিয়ে দিলাম, ওরা আমাকে সেই পরিবর্তে তাদের যে জিনিসপত্র রয়েছে চাল ডাল কিংবা বিভিন্ন ধরনের বাসনপত্র থেকে শুরু করে তারা আমাকে দিবে। তো গরুর মাধ্যমে তারা কি করতো? একে অপরের সঙ্গে আদান প্রদান করতো, ঠিক আছে। তো নেক্সট দেখো কি রয়েছে, ঋগ্বেদে ব্যবসায়ীদেরকে পানি বলা হতো, ঠিক আছে, পানি বা অনেক বইয়ে রয়েছে পণি, মধ্যাহ্ন রয়েছে কিংবা কোনো বইয়ে রয়েছে দন্তান্ন, ঠিক আছে। দেখো নেক্সট রয়েছে নিষ্ক ও মোনা নামে স্বর্ণমুদ্রা প্রচলন ছিল। এগুলি আসলে ছিল স্বর্ণখণ্ড। অ্যাকচুয়ালি এই যে নিষ্ক এবং মোনা ছিল এগুলো কি ছিল? স্বর্ণখণ্ড। আর মোনা কি ছিল? দেখো মোনা প্রাচীন ব্যাবিলনের কিন্তু মুদ্রা। সেই সময়ে যদি আমরা দেখি যে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কি হতো? ব্যবসা বাণিজ্য কিন্তু হতো, বিভিন্ন দেশের সঙ্গে কি হতো? ব্যবসা বাণিজ্য কিন্তু হতো। এবার দেখো আর্যদের পরিচয় এবং আদি বাসস্থান। আর্যদের পরিচয় এবং আদি বাসস্থান, এটা নিয়ে ঐতিহাসিক মহলের মধ্যে কি রয়েছে? বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। দেখো কি রয়েছে, আর্যদের আদি বাসস্থান নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। যেমন অনেকে বলেছিল আর্যরা ছিল ভারতীয়। কারা কারা বলেছিল আর্যরা ছিল ভারতীয়? দেখো ভারতীয় ঐতিহাসিকদের মতে আর্যরা ছিল ভারতীয়, মানে বেশিরভাগ ভারতীয় ঐতিহাসিকরা মনে করেন যে আর্যরা ছিল ভারতীয়। যেমন গঙ্গানাথ ঝা, ডিএস ত্রিবেদী, বিবিলাল প্রমুখদের মতে আর্যরা মুলতানের অন্তর্গত দেবিকা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু বসবাস করত। কোথায়? আর্যরা মুলতানের অন্তর্গত দেবিকা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত। কিন্তু দেখো এসি দাস এর মতে আর্যদের সপ্তসিন্ধু অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। মানে আর্যরা, এসি দাসের মতে আর্যরা এই সপ্তসিন্ধু অঞ্চলে, সিন্ধুর যে 7টা নদী রয়েছে সেইখানেই আর্যদের আদি বাসস্থান ছিল, মানে তারা এখানেই কিন্তু বসবাস করত। এবার দেখো কি রয়েছে, আর্যরা ছিল বহিরাগত। কোন কোন ঐতিহাসিক বলতেন আর্যরা ছিল বহিরাগত? এগুলো আমরা একটু জেনে নিই। দেখো অনেকের মতে আর্যরা ছিল বহিরাগত, যেমন বালগঙ্গাধর তিলক এর মতে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক ও সুমেরু অঞ্চল। আর ম্যাক্স মুলারের মতে আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্স মুলারের যে ফর্মুলাটা সেটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। ম্যাক্স মুলার বলেছিলেন কি আর্যরা এসেছিল কোথা থেকে? মধ্য এশিয়ার থেকে। এটাই কিন্তু পরীক্ষায় মানে আসে, ঠিক আছে, যে ম্যাক্স মুলার কী বলেছিল আর্যদের সম্পর্কে। এরপরে দেখো উইলিয়াম জোন্স এর মতে আর্যরা ছিল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। দেখো উইলিয়াম জোন্স, তোমরা যদি বলো, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, উইলিয়াম জোন্স কলকাতায় কি প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, এটা তোমরা আমাকে জানাবে। নেক্সট দেখো আর্যদের সামাজিক জীবন। দেখো আর্যদের সামাজিক জীবন সম্পর্কে বলছি।
আর্যদের সামাজিক জীবন সম্পর্কে তোমাদের বলছি। দেখো কি রয়েছে, ঋগ্বৈদিক যুগে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার, আর সমাজ ছিল কি পিতৃতান্ত্রিক। এর আগে যদি আমরা দেখি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সেখানকার পরিবার ছিল কিন্তু মাতৃতান্ত্রিক। আর এই যে বৈদিক সভ্যতাটা, এখানে কিন্তু পিতৃতান্ত্রিক। পিতারা হচ্ছেন পরিবারের কর্তা, ঠিক আছে, প্রধান কর্তাকে পিতা। কিন্তু আমরা দেখেছিলাম যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পরিবার ছিল মাতৃতান্ত্রিক। এবার নারীদের স্থান দেখো, ঋগ্বৈদিক যুগে নারীর স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়, এটা মনে রাখবে। ঋগ্বৈদিক যুগে নারীর স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়। সেই সময়ে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নারীদের সমান কিন্তু সুযোগ প্রদান ছিল। যেমন কয়েকজন বিদুষী মহিলা ছিল বা নারী ছিল, অপলা, ঘোষা, গার্গী, মৈত্রী, বিশাখা, লোপামুদ্রা ছিল তাদের মধ্যে অন্যতম নারী। এরপরে দেখো বর্ণভেদ। সেই সময় থেকেই ভারতে দুটি বর্ণের সৃষ্টি হয়েছে, মানে আর্যদের থেকে বা বৈদিক সভ্যতা থেকেই ভারতে দুটি বর্ণের সৃষ্টি হয়েছে। এক হচ্ছে গৌড়বর্ণ, আর্য। গৌড়বর্ণ মানে তোমরা সকলেই বুঝতে পারছো, গৌড়বর্ণ বলতে ফর্সা চামড়ার মানুষ যারা রয়েছেন তারা হচ্ছেন আর্য জাতি। আর দেখো কৃষ্ণবর্ণরা ছিল অনার্য, যারা কালো চামড়ার মানুষ তারা হচ্ছেন অনার্য, তারা আর্য নয়, তারা অনার্য। বোঝা গেল? তো আমরা দেখলাম যে বৈদিক সভ্যতা থেকেই দুটি বর্ণের কিন্তু সৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে গৌড়বর্ণ আর্য আর একটা হচ্ছে কৃষ্ণবর্ণ অনার্য। এরপরে দেখো চতুরাশ্রম, তোমরা সকলেই পড়েছো ছোটোবেলায়। চতুরাশ্রম কি? বৈদিক যুগের প্রত্যেক আর্য সন্তানের জীবন 4টি আশ্রমের মধ্যে দিয়ে অতিবাহিত হতো। মানে আমি ধরো আর্য একজন, ঠিক আছে, আর্য ছেলে, তো আমার জীবন কি হবে 4টি আশ্রমের মধ্যে দিয়ে কাটবে। সেই 4টা আশ্রম কি কি জেনে নেই। দেখো প্রথমে হচ্ছে ব্রহ্মচার্য। ব্রহ্মচর্য মানে কি? গুরুগৃহে বাস এবং বিদ্যাচর্চা, ঠিক আছে। আমি বড় হলাম, বড় হওয়ার পরে কি করলাম, যে গুরুর বাড়িতে যাব, সেখানে গিয়ে পড়াশোনা করব। কত বছর পড়াশোনা? 12 বছর পড়াশোনা। 12 বছর সেখানে গুরুর বাড়িতেই খাওয়া দাওয়া, গুরুর বাড়িতেই সব কিছু, গুরুর বাড়িতেই শিক্ষা লাভ করে আমি আসলাম। এরপরে আমি গৃহস্থ। গৃহস্থ মানে বাড়িতে আসার পর আমাকে কি করতে হবে? সংসার ধর্ম কিন্তু পালন করতে হবে, মানে বিয়ে শাদী করতে হবে। বোঝা গেল? পড়াশোনা শেষ, এসে কি করলাম? বিয়ে করে নিলাম। এবার সংসার ধর্ম পালন করলাম, এটাকে বলা হয় গৃহস্থ জীবন। এরপরে দেখো বানপ্রস্থ। 10-15 বছর সংসার জীবন পালন করলাম, সংসার করলাম। এবার কি করতে হবে? এবার এটাকে বানপ্রস্থ করতে হবে, মানে সংসারটাকে আমাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। এত মায়া মমতা এগুলো কিচ্ছু নেই, সব ত্যাগ করো, তাই তো? এরপরে দেখো সন্ন্যাস। সংসার ধর্ম ত্যাগ করার পর, সংসার ত্যাগের করে মানে ত্যাগ করার পর ঈশ্বরের চিন্তায় জীবনযাপন। আবার ফরেস্টে যাব, বনে যাব, বনে গিয়ে আবার পড়াশোনা করে ঈশ্বরের চিন্তায় নিজেকে মগ্ন করা, বা ঈশ্বরের চিন্তায় সব কিছু ঈশ্বরের কাছে দান করে দিয়ে, মানে ঈশ্বরের চিন্তায় জীবনযাপন করাকে বলা হচ্ছে আমাদের কি? সন্ন্যাস গ্রহণ করা, ঠিক আছে। তো সেই সময় যদি আমরা দেখি আর্যদের জীবন এই 4টি কিন্তু কি বললাম, আশ্রমের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হতো, মানে আর্য সন্তানের জীবন, মানে তোমাকে প্রত্যেকটাই পালন করতে হবে। বুঝে গেল? নেক্সট দেখো অর্থনৈতিক সমাজ। আর্যদের সেই সময় অর্থনৈতিক সমাজ, মানে অর্থনৈতিক তোমরা বুঝতে পারছো, ইকোনমিক্স, টাকা পয়সার ব্যাপার, ঠিক আছে। সেই সময় তো আমাদের এখনকার মতো টাকা পয়সা হতো না। সেই সময় আমি মনে করি যে সেই সময়কার মানুষেরা সবথেকে বেশি সুখী থাকতো, আর্য সমাজের মানুষেরা সবথেকে সুখী থাকতো, ঠিক আছে। কোনো কিছু নেই, টাকা পয়সা অত ইসে নেই। তো সেই সময়ও কিন্তু বেসিক্যালি চলার জন্য তো কিছু করতে হবে। তো সেই সময় আর্য সমাজের যে আমরা দেখব অর্থনৈতিক ব্যবস্থা কী ছিল? কৃষি ছিল প্রধান। ধান, যব, গম ছিল তাদের প্রধান জীবিকা। ব্রীহি শব্দ থেকে আমরা ধান শব্দের উৎপত্তি পাই, এবং গোধূম শব্দ থেকে আমরা গমকে কিন্তু বোঝাই। এরপরে দেখো পশুপালন তাদের প্রধান জীবিকা। ঋগ্বেদে গ্রাভিষ্টি শব্দের অর্থ, গ্রাভিষ্টি শব্দের উল্লেখ আছে, যার অর্থ হলো কি? গরুর সন্ধান, ঠিক আছে। এবার দেখো তাদের ধর্মীয় জীবন। আর্যদের ধর্মীয় জীবন কীরকম ছিল? দেখো পূজা, সে সময় প্রকৃতি পূজা প্রচলিত ছিল। সে সময় প্রকৃতি পূজা মানে এখন আমরা দেখি যে যারা আদিবাসী রয়েছেন তারা কাকে পুজো করেন? তারা ফরেস্টে গিয়ে বিভিন্ন ধরনের বৃক্ষকে পুজো করেন। তো সেই সময় যদি আমরা দেখি বৈদিক যুগে সেই সময় তারা প্রকৃতির পূজা করতেন, ঠিক আছে। ধরো সূর্যের পূজা করতেন, সূর্যের উপাসনা করতেন, বিভিন্ন ধরনের বৃক্ষ
উপাসনা করতেন বা পুজো করতেন। সেই সময় যে বিভিন্ন ধরনের বায়ু দেবতা রয়েছে, বিভিন্ন ধরনের দেবতা রয়েছে, তাদেরকে কিন্তু পুজো করতেন, অ্যাকচুয়ালি প্রকৃতি পুজো করতেন। এবং দেখবো আমরা সেই সময় কী কী দেবদেবী ছিল। এবং দেখো সেই সময় স্বর্গের দেবতা ছিল দৌ, যেটা হচ্ছে দেবতাদের পিতা, আর মাতৃত্বের দেবী ছিল পৃথ্বী। এরপরে দেখো ঝড়ের দেবতা ছিল মরুত, প্রলয়ের দেবতা ছিল রুদ্র, প্রলয় মানে ঝড়। স্বর্গরাজ্যের সম্রাট কে ছিলেন? বরুণ। এখন আমাদের কী রে? এখন আমাদের হচ্ছে ইন্দ্র, তাই না? এখন আমাদের স্বর্গরাজ্যের সম্রাটকে ইন্দ্র, আগে কে ছিল? বরুণ ছিল। এবার দেখো দেবদেবীদের মধ্যে সেই সময় যদি আমরা দেখি বৈদিক যুগে শিবের অস্তিত্ব কিন্তু ছিল না। এটা পরীক্ষায় বারবার আসে, তোমরা অবশ্যই এটা নোট করে নেবে, কিন্তু যেগুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে এক্সাম ক্র্যাক করার জন্য, ঠিক আছে? এবার দেখো পরবর্তী বৈদিক যুগ। এর আগে আমরা কি বললাম? ঋগ বৈদিক যুগ, কিন্তু এখন আমরা কি বলবো? পরবর্তী বৈদিক যুগ। কিছুটা তো ডিফারেন্স রয়েছে। এর আগে আমরা ঋগ বৈদিক যুগ যেটা বললাম 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ আবার লিখে দিচ্ছি 1000 খ্রিস্টপূর্ব থেকে, মানে বিসি থেকে 600 বিসি মধ্যে কিন্তু এই যুগটা ছিল বা এই সময়টা ছিল। এবার দেখো কি বলছে, ঋগ বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের আগমনের পূর্ববর্তী যুগ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ বলা হয়। তার মানে ঋগ বৈদিক যুগ থেকে আমরা যদি দেখি, ঋগ বৈদিক যুগের পরের থেকে বুদ্ধদেবের আগমনের পর্যন্ত, মানে গৌতম বুদ্ধের আগমনের পর্যন্ত, সেই সময়টাকে আমরা বলছি পরবর্তী বৈদিক যুগ। এই যুগে বর্ণপ্রথা ছিল কঠোর, ব্রাহ্মণরা ছিল সমাজের উচ্চ স্তরের মানুষ, আর বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা, সতীদাহ প্রথা ইত্যাদি প্রচলন ছিল এই যুগে। আর রাজস্ব বিভাগের কর্মচারীরা বলি এবং শুল্ক নামে কিন্তু দুপ্রকার কর আদায় করতেন, আর ধনী বৈশ্যগণ শ্রেষ্ঠীর নামে কিন্তু পরিচিত হন। তো এখানে আমি কিছু কথা বলে দিই। ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে অবশ্যই তোমরা এইটুক দেখে কিছু বুঝলে না, কিন্তু আমি এখানে কিছু তোমাদের বলছি। সেটা কি? ঋগ বৈদিক যুগে আর পরবর্তী বৈদিক যুগের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। যেমন এখানে পার্থক্য হচ্ছে বিশেষ করে নারীদের। ঋগ বৈদিক যুগে নারীদের স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়। তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে তারা চলতো, একই সঙ্গে চলতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে তাদের মধ্যে পদ্মা প্রথা, তাদের মধ্যে হচ্ছে স্বাধীনতা যেটা ছিল সেটাকে খর্ব করে দেওয়া হয়। খর্ব মানে কেড়ে নেওয়া হয়, স্বাধীনতা তাদের কেড়ে নেওয়া হয়, তাদেরকে পদ্মায় ঢেকে দেওয়া হয়, পর্দা প্রথা, ঠিক আছে? কারণ তারা মানে কোনো অপুরুষের বা পপুরুষেরকে মুখ দেখাতে পারতো না, তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা যেতে পারতো না। এবং সেই সময় দেখো বাল্যবিবাহ কিন্তু প্রচলন শুরু হয়, বহু বিবাহ প্রথাও কিন্তু প্রচলন শুরু হয়, পণ প্রথারও কিন্তু পণ প্রথা প্লাস সতীদাহ প্রথাও কিন্তু সেই সময় আমরা দেখব যে চালু হবে। ঋগ বৈদিক যুগে আমরা যদি দেখি ব্রাহ্মণদের অতটা তৎপরতা দেখা যায় না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে তারা রাজাদের উপরে তাদেরকে বলে যে প্রথমে হচ্ছে জাতি হচ্ছে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র, মানে ওরাই সমাজের স্রষ্টা। কিন্তু এই যে ব্রাহ্মণরা এদের কঠোর যে নিয়ম কানুনের ফলে পরবর্তীকালে মানুষ দেখব যে সাধারণ মানুষেরা কি করছে, যে এই যে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেখানে তারা সেই ধর্ম তারা কি করছে, অ্যাডাপ্ট করছে, ঠিক আছে, নিচ্ছে, সেই ধর্মে তারা দীক্ষিত হচ্ছে। তো দেখো ঋগ বৈদিক যুগে আমরা দেখলাম যে নারীদের স্বাধীন সত্তা লক্ষ্য করা যায়, তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে সেটা আর হলো না, তারা বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেল। এরপরে দেখব যে ঋগ বৈদিক যুগে ব্রাহ্মণদের উৎপাত অতটা বেড়ে যায়নি, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণদের উৎপাত বেড়ে যায় এবং যারা সমাজে সাধারণ মানুষেরা রয়েছে তাদের জীবন মানে দুর্ভিক্ষে ভরে যায় বলা চলে। এরপরে দেখো ঋগ বৈদিক যুগে এই যে বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা, সতীদাহ প্রথা এগুলো প্রচলন ছিল না, কিন্তু আমরা যদি দেখি পরবর্তী বৈদিক যুগে এগুলো সবগুলোরই কিন্তু প্রচলন শুরু হয়। বোঝা গেল? তো এই ছিল পার্থক্য ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তোমরা অবশ্যই আমাকে বলবে যে তোমাদের কেমন লাগলো ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। নেক্সট পার্টে আমরা এসব নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি যে আমাদের পেইড কার্গিল ব্যাচ চলছে,
তোমরা যদি কেউ পড়তে চাও সেই পেইড কার্গিল ব্যাচ যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে তোমরা কি করবে, কল করবে 9547511660 এই নাম্বারে তোমরা কল করতে পারো। আমাদের পেইড ব্যাচের যে আমাদের নেওয়া হচ্ছে 599 টাকা তোমাদের জন্য করা হয়েছে এই পেইড ব্যাচটা, ঠিক আছে। এই পেইড ব্যাচটা কত বললাম, অনলি 599 টাকায় তোমরা পারচেস করতে পারবে। এছাড়াও যদি আমি বলি, এখানে তোমাদের বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে, যেমন হচ্ছে আমাদের পাঁচের পাঠশালা যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারবে, ঠিক আছে। এবং তোমরা সেখানে এই পেইড ব্যাচটা যদি পারচেস করো তাহলে তোমরা সেখানে এসএসসি জিডি ফ্রি কিন্তু মক টেস্ট দিতে পারবে। এছাড়াও অনেক কিছু তোমাদের জন্য দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে আমাদের এই দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কল করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।